তো তখন আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে ভাইটা আমার উপর ষড়যন্ত্র চালাচ্ছে। আর আমরা দুই ভাই, বাবা বিদেশে থাকতেন, এভাবে চলছিল আমাদের পড়ালেখা। বাবার এত সম্পত্তি ছিল যে হিসাব করে শেষ করা যাবে না, আমরাও অতটা বুঝতাম না। আমাদের বাড়ির সামনের জায়গাগুলো আমরা মানুষ দিয়ে চাষ করাতাম, বাকি জায়গাগুলো আমরা বাগি এবং বন্ধক দিয়ে দিতাম, এবং বছরে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ধানও আসতো। এভাবে লেখাপড়া করছিলাম। গ্রামের মানুষও খুব সম্মান করত, প্রভাবশালী বলে। ভাই আর আমার মধ্যে খুব মিল ছিল। এরই মধ্যে বাবা বিদেশ থেকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এবং তিনি চিন্তা করলেন উনি দেশে ছাড়ার আগে আমাকে বিদেশে তিনি ওই যেখানে আছেন ওইখানে নেওয়ার জন্য। যেই কথা সেই কাজ, এবং তিনি দেশে চলে আসেন। বাবাও খুব সুখে দিন পার করতেছিলেন। এইভাবে চলছিল প্রবাস জীবন। আমি অতটা হিসাবও করতাম না টাকার, তাই প্রতি মাসের টাকা বাড়িতে দিয়ে দিতাম। এর মধ্যে বাবাও মারা যান, এর কিছুদিন পর মাও মারা যান। তাই আমিও চিন্তা করলাম এত টাকা দেশে পাঠানোর চেয়ে আমার কাছেও কিছু টাকা রাখার প্রয়োজন আছে। যদি আমি দেশে যাই তাহলে তো আমারও টাকার প্রয়োজন হবে। তাই এভাবে কিছু টাকা দেওয়ার পর যখন চিন্তা করলাম যে এই প্রবাসী থেকে যেই টাকা ইনকাম করতেছি, এই টাকা যদি আমার বাবার এত সম্পদ, ওই জায়গাগুলো যদি আমরা চাষ করি তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবো। তাই এক পর্যায়ে চিন্তা করলাম দেশে চলে আসব। তো যেই কথা সেই কাজ, দেশে চলে আসলাম। ভাইয়ের মন খারাপ দেশে চলে আসার জন্য। তো এভাবে কিছুদিন চলার পর আমি বিয়ে করার জন্য প্রস্তুত হই এবং বিয়ে করি। এর আগে আমার ছোট ভাইকে বিয়ে দেওয়া হয়, কারণ আমি প্রবাসে ছিলাম এবং ঘর সংসার চালানোর জন্য। তখন এর কিছুদিন পর আমি জানতে পারি আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমার ভাই বাবার কাছ থেকে জোর করে লিখে নিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলে ও অস্বীকার করে, এবং এক পর্যায়ে বলতে থাকে যে বাবা আমাকে মায়া করে সব সম্পদ লিখে দিয়েছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম না। আর তখন আমার মনে হচ্ছিল যে ও হয়তো কোনো কাজ করে বাবা মাকে মেরে ফেলেছে। তখন আমি চিন্তা করে একটা সালিশের ব্যবস্থা করলাম এবং ওর উপর একটা মামলা দিলাম। তো এই যখন চলছিল অবস্থা, প্রতিদিন সালিশ আর বিচার, তখন গ্রামের মুরব্বীরা আমার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোর মধ্যে 100-র মধ্যে 70% ওকে দিলেন এবং 30% জায়গা আমাকে দিলেন, যেহেতু ওর নামে জায়গাগুলো লেখা ছিল। তখন এই রাস্তার পাশের জায়গাগুলো কোনো জায়গায় আমাকে না দেওয়া হয়নি, সব দূর দূরান্তের জায়গা দেওয়া হয়। তাও আমি খুশি ছিলাম। কিন্তু এভাবে চলতে চলতে আমার ভাইটা আমার উপরে খুব নারাজ ছিল। এভাবে আমরা দুই ভাই আলাদা হয়ে যাই এবং আলাদাভাবে ঘর সংসার করতেছিলাম। তো তখন আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে ভাইটা আমার উপর ষড়যন্ত্র চালাচ্ছে। আর এক পর্যায়ে আমি একটা দিন বাজার করতে যাই, বাজার বারে আসার পথে আমাকে কিছু লোক কিডন্যাপ করে ফেলে, এবং কিডন্যাপাররা এমন হয় যে খুব শক্তি করে আমাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে প্রায় 6-7 বছর নিখোঁজ। এতদিনে হয়তো আমার দেহের মাংসটা হয়তো হিংস্র কোনো প্রাণী বা কোথাও জলযান্ত্র প্রাণী বা মাছ খেয়ে ফেলেছে। তাই আমি মনে করি আমাদের নিউ জেনারেশন বা বিভিন্ন প্রভাবশালী ভাই আছে যারা আমাদের এই মাতৃবন্ধন, রক্তের বন্ধন, ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্কটা শুধু সম্পদের জন্যই ছিন্ন হয়ে যাওক, এটা আমি চাই না। আর আমি চাই না এই সম্পদের জন্য একটা ভাই অন্য একটা ভাইকে নৃশংসভাবে মেরে ফেলুক। তাই সমাজের প্রতিটি মানুষ এখন বুঝতে শিখেছে। তাই আমার এই বক্তব্য থাকবে যে সমাজের এই প্রতিটি ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া যেমন আছে তেমন তার সম্পদের প্রতি মূল্যায়ন করা হোক। বাবার সম্পদ যতটুকুই থাকুক সবাই সমানভাবে বন্টন করে নিলে এতে আর কোনো ঝামেলা থাকবে না। তাই এই বলে আমার ভিডিওটি শেষ করছি, এবং আপনারা আমার সাথেই থাকুন।